আজকের আলোচনায় আমরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি বিশেষ মুহূর্তকে ব্যবচ্ছেদ করব। আওয়ামী লীগ নামের একটি দলের ডাকা লকডাউন কর্মসূচি আর সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া একটা বেশ শক্তিশালী বয়ান, এটাই আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে। হুম। আমাদের হাতে উৎস হিসেবে আছে নিঝুম মজুমদার নামের একজন ব্লগারের একটি ইউটিউব ভিডিও। এই ভিডিওতে ১৩ তারিখের ওই ঘটনাকে কেবল একটা সফল কর্মসূচি হিসেবে নয়, বরং একটা বিশাল রাজনৈতিক বিজয়, বলা যায় দলের প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ভিডিওর মূল দাবিটা বেশ বেশ চমকপ্রদ। হ্যাঁ। বলা হচ্ছে ১৩ তারিখের লকডাউন ১০০% সফল, রাস্তাঘাট ছিল একেবারে ফাঁকা। কিন্তু আসল বিষয়টা হলো, এটাকে একটা বিচ্ছিন্ন সাফল্য হিসাবে দেখা হচ্ছে না। না না, বরং এটাকে একটা মহাকাব্যিক কামব্যাক বা রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প হিসাবে দাঁড় করানো হয়েছে। হ্যাঁ, এখানেই বয়ানটা দিলচাস্প হয়ে ওঠে। উৎসটার মতে এই সাফল্যের শেকড়টা আসলে লুকিয়ে আছে গত ১ বছরের দীর্ঘ প্রেক্ষাপটে। বলা হচ্ছে গত বছরের ৫ই আগস্টের পর থেকে দলটির জন্য একটা খুব কঠিন সময় যাচ্ছিল। আচ্ছা। আর এই সময়টাকেই নাম দেওয়া হয়েছে ইয়ার অফ রেজিস্ট্যান্স, মানে প্রতিরোধের বছর। ও। ভিডিওতে দাবি করা হয়েছে যে এই ১ বছর ধরে তৃণমূল বা মাঠ পর্যায়ের কর্মীরা অনলাইনে, অফলাইনে, স্কুল, কলেজে সব জায়গায় দাঁতে দাঁত চেপে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাই ১৩ তারিখের সাফল্যকে সেই দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরিণতি হিসাবে দেখানো হচ্ছে। বাহ, এই বিষয়টা তো বেশ আকর্ষণীয়। অর্থাৎ ভিডিওটা বলতে চাইছে যে ক্ষমতায় থাকলে একটা দলের আসল রূপ বোঝা যায় না, বরং বিরোধী দলে গেলেই তাদের প্রতি মানুষের ভালোবাসাটা ফুটে ওঠে। এটা তো প্রচলিত ধারণার ঠিক উল্টো। একদম। এই লকডাউনের সাফল্যকে সেই চাপা জনসমর্থনের একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ হিসেবে দেখানো হচ্ছে। একদম। আর এই সমর্থনের পেছনে কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে গত প্রায় ১.৫ বছরের জনদুর্ভোগের এক লম্বা তালিকা। ভিডিওটির বর্ণনা অনুযায়ী এই সময়ে সাধারণ মানুষ অর্থনৈতিক, সামাজিক আইন শৃঙ্খলার দিক থেকে চরম ভোগান্তির শিকার হয়েছে। আর এই ভোগান্তির স্মৃতিই নাকি মানুষকে এক করেছে। একটা জনপ্রিয় অনুভূতির কথা বারবার ফিরে এসেছে। আগেই ভালো ছিলাম। ঠিক। এই অনুভূতিটাকেই রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে এটা শুধু একটা রাজনৈতিক কর্মসূচির বিশ্লেষণ নয়, এর সাথে মানুষের আবেগ, ব্যক্তিগত দুর্ভোগের গল্পও জুড়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি ভিডিওতে বেশ কিছু ভয়াবহ ঘটনার উল্লেখ আছে, যা বিষয়টাকে আরও আবেগঘন করে তুলেছে। আর বয়ানটাকে শক্তিশালী করার জন্য বেশ কিছু মর্মস্পর্শী ঘটনার কথা বলা হয়েছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখিয়ে একটা পদ্ধতিগত নিপীড়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যেমন এক কিশোর বঙ্গবন্ধুকে ভালোবাসি বলার কারণে প্রহূত হয়েছিল। আর এক জায়গায় দেখানো হচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে দলের একজন কর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। এই চিত্রগুলো দর্শকের মনে গভীর ছাপ ফেলার জন্য তৈরি। এই ঘটনাগুলো তো খুবই ব্যক্তিগত পর্যায়ের এবং আবেগঘন। উৎসটি কি এই আবেগঘন চিত্র তৈরির পাশাপাশি কোনো প্রাতিষ্ঠানিক বা কাঠামোগত আক্রমণের কথাও বলেছে, নাকি কেবল ব্যক্তিগত দুর্ভোগের ওপরই জোর দেওয়া হয়েছে? খুব ভালো একটি প্রশ্ন। ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু অভিযোগও আনা হয়েছে। যেমন ধরুন, জয় বাংলা লেখার কারণে রায়হান ও মাসুদ নামের দুজনকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়। আচ্ছা। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদ নামে ছাত্রলীগের এক কর্মীকে তার ছোট বাচ্চার জন্য ওষুধ কিনতে যাওয়ার পথে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আক্রমণটা শুধু রাজনৈতিক কর্মীদের ওপর নয়, তাদের পরিবারের ওপরেও এসেছে। একটা কিশোরের ঘটনাও তো বেশ বড় করে দেখানো হয়েছে, তাই না? নির্জন নামের এক কিশোরের কথা। হ্যাঁ, ওই ঘটনাটি এই বয়ানের একটা গুরুত্বপূর্ণ অংশ। বলা হচ্ছে নির্জন নামে ১৪ বছরের এক কিশোরের স্কুল ব্যাগ থেকে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ির ২টি ইটের কণা আর অসমাপ্ত আত্মজীবনী বইটি পাওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়। বলেন কি? উৎসটি এই ঘটনাকে সাধারণ নিপীড়ন হিসেবে দেখছে না, বরং এর ব্যাখ্যা দেয়া হচ্ছে এভাবে: নতুন প্রজন্মের মনেও বঙ্গবন্ধু কতটা গভীরভাবে প্রথিত এটা তারই প্রমাণ।
মানে এই ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়। তবে সবচেয়ে ভয়াবহ যে অভিযোগটি আনা হয়েছে সেটি বোধহয় অন্য মাত্রার। এক মুহূর্তের জন্য ভাবি, এই অভিযোগটি কতটা গুরুতর। কবর থেকে মৃতদেহ তুলে পুড়িয়ে দেওয়া। এটা যদি সত্যি হয় তাহলে তা সমাজের মানসিকতার কোন স্তরের অবনতিকে নির্দেশ করে? নিঃসন্দেহে উৎসটি এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন বর্বরতা হিসেবে উল্লেখ করেছে। বলা হয়েছে, দেশের ৫৪ বছরের ইতিহাসে বা তারও আগে এই মাটিতে এমন ভয়ঙ্কর দৃশ্য কেউ দেখেনি। এই সবগুলো ঘটনা, কিশোরকে প্রহার, হত্যা, বইয়ের জন্য গ্রেফতার এবং সবশেষে মৃতদেহের অবমাননা, একত্রে গেঁথে একটা সামগ্রিক নিপীড়নের আখ্যান তৈরি করা হয়েছে। উদ্দেশ্যটা বেশ পরিষ্কার, দর্শকের মনে সহানুভূতি এবং তীব্র ক্ষোভ জাগিয়ে তোলা। আচ্ছা, একদিকে তৃণমূলকে নায়কের আসনে বসানো হলো, তাহলে এই গল্পের খলনায়ক কে? উৎসটি প্রতিপক্ষকে ঠিক কিসের জন্য দায়ী করছে? শুধুই রাজনৈতিক বিরোধিতার জন্য, নাকি তার চেয়েও গুরুতর কিছু? এখানে বয়ানটি আরও এক ধাপ এগিয়ে গেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগগুলো শুধু রাজনৈতিক নয়, বরং আদর্শিক। আদর্শিক? হ্যাঁ, বলা হচ্ছে তারা কেবল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায়নি, তারা চেয়েছিল দেশের মূল ভিত্তিটাকেই ধ্বংস করে দিতে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, এই প্রেরণার উৎসগুলোকেই নাকি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ তাদের কর্মকাণ্ডকে দেশের মৌলিক চেতনার ওপর আঘাত হিসেবে চিত্রিত করা হয়েছে। কোনো নির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে কি, মানে যার মাধ্যমে এই আদর্শিক আক্রমণের অভিযোগটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, একটা অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে প্রতিপক্ষ সংবিধান পরিবর্তন করে জুলাই সনদ নামে একটি নতুন দলিল তৈরি করেছে, আর এই পুরো প্রক্রিয়াকে একটা জামাতি প্রক্রিয়া হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। জুলাই সনদ? হ্যাঁ, এই জুলাই সনদ শব্দটি ব্যবহার করার মাধ্যমে উৎসটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করছে এবং এটিকে সংবিধানের পবিত্রতা লঙ্ঘনের সমতুল্য হিসেবে দেখাচ্ছে। এটা শুধু একটা আইনি পরিবর্তন নয়, বরং একটা আদর্শিক আঘাত হিসেবে উপস্থাপন করার একটি শক্তিশালী কৌশল। এর মাধ্যমে নাকি মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ঘোষণা, এমনকি ৭ই মার্চের ভাষণের মতো বিষয়গুলোকে সংবিধান থেকে মুছে ফেলা হয়েছে। তার মানে একদিকে তৃণমূলের নিঃস্বার্থ আত্মত্যাগ আর অন্যদিকে প্রতিপক্ষের দেশবিরোধী ষড়যন্ত্র, এই দুইয়ের বৈপরীত্য দেখিয়ে একটা সাদা কালো জগৎ তৈরি করা হয়েছে, যেখানে একদিকে নায়ক, অন্যদিকে খলনায়ক। একদম, এই বিভাজনটাই পুরো বয়ানের ভিত্তি। এবং এই প্রত্যাবর্তনের গল্পের নায়ক কারা? উৎসটি প্রায় সমস্ত কৃতিত্ব দিয়েছে দলের তৃণমূল বা মাঠ পর্যায়ের কর্মীদের। তাদের এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা নিজেদের ঘরবাড়ি, সম্মান, এমনকি জীবন বাজি রেখেও নেত্রী শেখ হাসিনার উপর বিশ্বাস হারাননি। বলা হচ্ছে এমন একজন সমর্থকও নেই যাকে গত ১ বছরে হেনস্থা হতে হয়নি। আমি শুনেছি এই তৃণমূলের ভূমিকাকে বোঝানোর জন্য একটা খুব শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, খুবই শক্তিশালী একটা চিত্রকল্প। বলা হয়েছে ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়ি যখন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল, তখন সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তৃণমূল কর্মীরাই নিজেদের বুকের পাঁজর দিয়ে এক এক করে ইট গেঁথে দলকে আবার দাঁড় করিয়েছেন। বাহ! এই রূপকটা ব্যবহার করে তৃণমূলের ত্যাগ আর দলকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকাকে বিশাল করে দেখানো হয়েছে। এটা নিছক রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটা একটা আবেগময় কৃতজ্ঞতাপত্র। বেশ, তাহলে নিপীড়ন, প্রতিরোধ এবং বিজয়ের এই আখ্যানের পর ভিডিওটির শেষ ভাগে নিশ্চয়ই ভবিষ্যতের কোনো বার্তা দেওয়া হয়েছে। এই লকডাউনের সাফল্যকে তো প্রতিপক্ষের জন্য লাল কার্ড হিসেবেও বর্ণনা করা হয়েছে। ঠিক, শেষ ভাগে একটা নতুন ভবিষ্যতে স্বপ্ন দেখানো হয়েছে। বলা হয়েছে একটি নতুন আওয়ামী লীগের জন্ম হতে যাচ্ছে। আর এই নতুন দলের বর্ণনায় কিছু অবাক করার মতো শব্দ ব্যবহার করা হয়েছে: অনন্য, ম্যাজিক্যাল এবং কোমল। কোমল? একটি রাজনৈতিক দলের বর্ণনায় এই শব্দটা তো সচরাচর শোনা যায় না। বেশ অদ্ভুত লাগছে। এর মাধ্যমে ঠিক কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এখানে কোমল শব্দটি ব্যবহারের মাধ্যমে সম্ভবত বোঝানো হচ্ছে যে দলটি অতীতে হয়তো কিছুটা আগ্রাসী
বা দূরত্ব সৃষ্টিকারী হিসেবে পরিচিত ছিল। এখন তারা একটা অন্তর্ভুক্তিমূলক এবং সহানুভূতিশীল ভাবমূর্তি তৈরি করতে চাইছে, যা সর্বস্তরের মানুষকে আকর্ষণ করবে। আচ্ছা, স্পষ্টভাবে বলা হয়েছে, এই নতুন আওয়ামী লীগ হবে সর্বহারা, শ্রমিক, মেহনতি মানুষ এবং মধ্যবিত্তের জন্য, মানে যাদের কিছুই নেই তাদের জন্য দলটি কাজ করবে। অর্থাৎ দলটি তার সমাজতান্ত্রিক মূল আদর্শে ফিরে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে, এমন একটা জোরালো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটিকে দলের একটা নতুন অভিযাত্রা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাহলে পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনি, আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ঘটনাপ্রবাহকে বোঝার চেষ্টা করলাম। এখানে নিপীড়নকে পুঁজি করে প্রতিরোধ, সেই প্রতিরোধ থেকে বিজয় এবং সবশেষে একটা নতুন, আরও মানবিক ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে একটা সম্পূর্ণ বয়ান তৈরি করা হয়েছে। হ্যাঁ, উৎসটি ১৩ তারিখের ঘটনাকে একটা সন্ধিক্ষণ হিসেবে তুলে ধরেছে, যার মূল চালিকা শক্তি ছিল সাধারণ মানুষের চাপা ক্ষোভ এবং তৃণমূল কর্মীদের অবিশ্বাস্য সহনশীলতা। পুরো বয়ানটি আবেগঘন ঘটনা, নায়ক খলনায়কের স্পষ্ট বিভাজন এবং একটা রূপকথার মতো প্রত্যাবর্তনের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। আলোচনাটি সত্যিই গভীর ছিল। সবশেষে একটা বিষয় ভাবার জন্য রেখে যেতে চাই। উৎসটি বারংবার নীরব প্রতিরোধ, তৃণমূলের শক্তি এবং জনমানুষের স্মৃতির ওপর জোর দিয়েছে, যা রাজনৈতিক ফলাফল নির্ধারণের মূল চাবিকাঠি হিসেবে দেখানো হয়েছে। এটি একটা বৃহত্তর প্রশ্ন তুলে ধরে, যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে অতীতের দুর্ভাগ এবং ঐতিহাসিক পরিচয়ের বয়ানকে কিভাবে বর্তমানের জনসমর্থন আদায় এবং ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।